আচ্ছা, আজকে আমরা এখান থেকে শুরু করবো। হ্যাঁ, অমনকে জয়েন করতে বলো, আমি স্টার্ট করছি ক্লাস 2 মিনিটের মধ্যে। স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। কি হচ্ছে ওই স্ক্রিনে কোনটা দেখতে পাচ্ছি না। পেয়েছি। ঠিক আছে, আমরা আজকে শুরু করছি হচ্ছে রেসিডেন্সিয়াল বিল্ডিং ইলেকট্রিফিকেশন। হ্যাঁ, একটু মন দিয়ে শোনো, অনেকটা একটুখানি পড়াতে হবে, অনেকটা বলতে হবে, খুব ইলাবোরেট করবো না, কারণ অনেক কিছু জানো তোমরা এর মধ্যে থেকে। একটা বিল্ডিং ইলেকট্রিফিকেশন, রেসিডেন্সিয়াল বিল্ডিং মানে কি, বাড়ির যেখানে মানুষজন থাকবে। এটা মানে মানুষজন তার জীবন জীবিকা না, মানুষজন তার লিভিং এর জন্য যেখানে থাকবে, বেঁচে থাকার জন্য যেখানে থাকবে, সেই সমস্ত জায়গাগুলোকে বলা হয় রেসিডেন্সিয়াল। এখন স্বাভাবিকভাবে এই রেসিডেন্সিয়াল বিল্ডিং এর লোড 440 ভোল্টেজের মধ্যেই সীমিত থাকে, 220 অথবা 440। কেন, অনেক ক্ষেত্রে দেখা যায় কি, কোনো ফ্ল্যাট আছে বা অনেকগুলো কম্পাউন্ড একসাথে আছে, দ্যাট ইজ অলসো এ রেসিডেন্সিয়াল বিল্ডিং। তো এরকম রেসিডেন্সিয়াল বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের কিন্তু 440 লাইন লাগে। তো 440 ইজ দ্য ম্যাক্সিমাম লিমিট অফ ভোল্টেজ, ঠিক আছে, 440 টু 220 অ্যাকর্ডিং টু IS 372। আমরা এখানে আরো কি পড়বো, দেখো এখানে আমরা পড়বো সিভিল ড্রয়িং আছে, সিভিলটা ড্রয়িং দেবে, কিন্তু সিভিল ড্রয়িং এর উপরে ইলেকট্রিক্যাল ড্রয়িং কি করে ইম্পোজ হবে, মানে কোথা থেকে লাইন আসবে, কোথা থেকে কোন লাইনটা আসবে, কোনটা দরকার কোনটা দরকার না, কি করা যাবে কি করা যাবে না, সমস্ত কিছু। এখন এগুলো কি করা যাবে অ্যান্ড কি করা যাবে না, এটা কোথায় বলা আছে, অ্যাকর্ডিং টু IS 732 পার্ট 1 সেকশন 9, ন্যাশনাল ইলেকট্রিক কমিশন 2011, এখানে কিন্তু মেনশন করা আছে। আর কোথায় আছে, আর আছে IS 2042 পার্ট 1 1962। এখানে 1962 তে কি বলা আছে, বলা আছে লোড অ্যাসেসমেন্ট, কতটা লোড লাগতে পারে, কতটা ওয়্যার লাগতে পারে, ওয়্যারের সিলেকশন কিভাবে করব, হ্যাঁ, আরো কি কি থাকবে আমরা দেখবো আস্তে আস্তে কি কি থাকবে এই সমস্ত। এখন হোয়াট ইজ দ্য নিড অফ ইলেকট্রিক্যাল সিম্বলস, আমরা যে সিম্বলস গুলো পড়েছিলাম, এই সিম্বলস গুলো কেন দরকার, দরকার হচ্ছে আমাদের যে ড্রয়িংটা থাকবে, যে অটোক্যাডের ড্রয়িং আমরা করব, স্বাভাবিক সেই ড্রয়িংটাতে আমরা সিম্বলস দিয়ে করব। ড্রয়িং এ আমরা একটা ট্রান্সফর্মার রাখতে পারবো না, বা ড্রয়িং এর ভিতরে আমরা একটা মোটর রাখতে পারবো না, তার ভিতরে কানেকশন দেখাতে পারবো না, কিন্তু আমাদের সিম্বলের মাধ্যমে আমরা সেগুলো চিনতে হবে, অ্যান্ড সেগুলোকে আমরা প্লেস করতে হবে। বোঝা গেল? তো এগুলো হচ্ছে সিম্বলস গুলো অলরেডি তোমরা জানো, দেখেছো। আমি একটু চলে আসি, এবার আসি। আচ্ছা, আমি কি এগুলো বলেছিলাম, বোধহয় বলা হয়নি। ইলেকট্রিক্যাল ড্রয়িং কাকে বলা হচ্ছে, হ্যাঁ, যেখানে লাগবে আমি সেখানে পেন ট্যাব ইউজ করে তোমাদের বোঝাবো। ইলেকট্রিক্যাল ড্রয়িং, কাকে বলা হচ্ছে, যেখানে আমরা ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস অ্যান্ড ইলেকট্রিক্যাল সোর্স। হ্যালো, শুনতে পাচ্ছ তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। ইলেকট্রিক্যাল ড্রয়িং কাকে বলা হচ্ছে, যেখানে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস, ইলেকট্রিক্যাল সোর্স এবং ইউটিলিটি অফ ইলেকট্রিক্যাল যেখানে থাকবে, যে ড্রয়িং এর মাধ্যমে বুঝতে পারবো দিস একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং। ইলেকট্রিক্যাল ড্রয়িং কত রকমের, অ্যাকর্ডিং টু IS 2042, ইলেকট্রিক্যাল ড্রয়িং ইজ টু টাইপ, একটা হচ্ছে ওয়ারিং ডায়াগ্রাম, একটা হচ্ছে সার্কিট ডায়াগ্রাম বা স্কিমেটিক ডায়াগ্রাম, ঠিক আছে। হোয়াট ইজ ওয়ারিং ডায়াগ্রাম, হোয়াট ইজ স্কিমেটিক ডায়াগ্রাম, এবার একটুখানি তোমাদের বলি, এই এখানে এসে বলি। খুব সম্ভবত এটা বোধহয় এইটুকু বোধহয় তোমাদের করিয়ে দিয়েছিলাম, তো আমি আরেকবার বলছি, অসুবিধা নেই।
দেখো সার্কিট ডায়াগ্রাম বলতে কি বোঝাচ্ছে? সার্কিট ডায়াগ্রাম বা স্কিমেটিক ডায়াগ্রাম এখানে আমরা শুধুমাত্র পাথ বা ফ্লো অফ কারেন্টকে বোঝাই। ফ্লো অফ কারেন্ট এটা কি শুধু বর্ণনা করা হয়, এর মাধ্যমে আমরা ফ্লো অফ কারেন্টকে বুঝতে পারি। যেমন ধরো এরকম একটা ব্যাপার আছে, ধরো এখান থেকে গেল, গিয়ে একটা বাল্বের মধ্যে গেল, গিয়ে এখানে একটা পাওয়ার সাপ্লাই আমি লাগিয়েছি, এখানে একটা সুইচ লাগিয়েছি, ঠিক আছে। আর কি করেছি, আর ধরো এখান থেকে গেছে, গিয়ে আমার একটা ফ্যানের সাথে কানেকশন হয়েছে। এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাকে বলছে হচ্ছে সার্কিট ডায়াগ্রাম। বোঝা গেল? এখানে আমরা কি পেয়েছি, এখানে আমরা অনলি ফ্লো অফ কারেন্টের ডিরেকশন পেয়েছি, যে কারেন্ট কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে নিউট্রাল এসে মিলে যাচ্ছে। তো এখান থেকে আমরা একটা ধারণা করতে পারছি। অ্যাকচুয়াল ড্রয়িং কিন্তু এরকম নয়। অ্যাকচুয়াল ড্রয়িং যদি করতে হয় সেটাকে আমরা বলবো ওয়ারিং ডায়াগ্রাম। ওয়ারিং ডায়াগ্রাম ওয়ারিং ডায়াগ্রাম কিরকম? ওয়ারিং ডায়াগ্রাম কিরকম হবে? এটা আমার সোর্স থেকে দুটো তার বেরোচ্ছে, ফেজ অ্যান্ড নিউট্রাল, ফেজ অ্যান্ড নিউট্রাল বেরোচ্ছে। এখান থেকে বেরিয়ে কোথায় গেল সেটা দেখতে হবে। ধরো এরকম ভাবে চলে গেছে, ফেজটা এখান থেকে ট্যাপ হয়ে এদিকে চলে গেছে, এটা এদিকে চলে এসেছে, আর নিউট্রালটা ধরো এরকম গেছে। তো ফেজটা এখান থেকে গিয়ে একটা সুইচের মধ্যে গেছে, এখান থেকে গিয়ে আরেকটা সুইচের মধ্যে গেছে, গিয়ে এখান থেকে কোথায় গেছে, কম্পোনেন্টের মধ্যে গেছে, দ্যাট ইজ ফ্যানের মধ্যে গেছে। এখান থেকে গিয়ে কোথায় গেছে, একটা বাল্বের মধ্যে গেছে, লাইটের মধ্যে গেছে। ফ্যান, লাইট, এরকম গেছে। এইবার এই নিউট্রালটা কি হচ্ছে, নিউট্রালটা দেখো আমার এখান থেকে নিউট্রাল চলে এসেছে, এখান থেকে নিউট্রাল ট্যাপ হয়ে গেছে। এই যে ডায়াগ্রাম, এই ডায়াগ্রামটাতে আমি কি দেখতে পাচ্ছি, ওয়্যারকে বুঝতে পারছি, ওয়্যার কোথা থেকে গেছে। এটা হচ্ছে ওয়্যারিং ডায়াগ্রাম। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এরপরে চলে আসি হচ্ছে আমরা পরের। স্যার হ্যাঁ বলো, অমরনাথ বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। অমরনাথ বাইরে আছো? হ্যাঁ স্যার, আমি বাইরে আছি। ঠিক আছে। তাহলে এই যে ওয়্যারিং ডায়াগ্রাম বা সার্কিট ডায়াগ্রাম, এটাও কিন্তু অ্যাকর্ডিং টু আইএস 2042 পার্ট 1 1962 তে ডিফাইন করা আছে ওয়্যারিং ডায়াগ্রাম কিভাবে দেখাতে হবে। এই দেখো, এটা একটা সার্কিট ডায়াগ্রাম এক্সাম্পল আর ওয়্যারিং ডায়াগ্রাম। এবার এই ওয়্যারিং ডায়াগ্রাম ভালো করে দেখো, ওয়্যারিং ডায়াগ্রাম দু ধরনের হয়, মাল্টি লাইন ওয়্যারিং ডায়াগ্রাম, সিঙ্গেল লাইন ওয়্যারিং ডায়াগ্রাম। এই যে ফিগার 2, এটাকে বলা হচ্ছে সিঙ্গেল লাইন ওয়্যারিং ডায়াগ্রাম, ঠিক আছে। এই ফিগার বি দেখতে পাচ্ছ তোমরা? এই ফিগারটা আছে, এই ফিগারটা আছে, এটা হচ্ছে সিঙ্গেল লাইন ওয়্যারিং ডায়াগ্রাম, একটা সিঙ্গেল লাইন দিয়ে করা হয়। হ্যালো। হ্যাঁ বলো। স্যার বলছি ওটা দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না, সিঙ্গেল ডায়াগ্রাম আর হ্যাঁ মাল্টি বলে লাইন ডায়াগ্রামটা একবার বোঝান না। বলে দিচ্ছি বলে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি না একটা ডায়াগ্রাম তো বলে একটু। বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। একে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি এটা তোমাদের খুব সহজ করে বোঝানোর জন্য এইভাবে বলেছি। দেখো, ধরো ওয়্যারিং ডায়াগ্রাম আমরা বুঝবো। এই আমার একটা জেনারেটর আছে, ঠিক আছে। এই জেনারেটর থেকে লাইন বেরোচ্ছে, ধরো জেনারেটরটা আছে 20 মেগাওয়াট। লাইনটা বেরিয়ে কোথায় আসলো, একটা আইসোলেটরের মধ্যে আসলো।
তা এটাকে এইভাবে না বলে আরেকটু অন্যভাবে আমি ডিফাইন করে তোমাদের বলে আরো সোজা হবে, সুবিধা হবে। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, ধরো একটা একটা সুইচ আছে, ভালো করে বোঝো। ধরো একটা সুইচ আছে, কেমন, ওয়ান সুইচ। তাহলে একটা সুইচে আমার একটা ফেজ আসবে এবং একটা ফেজের থেকে একটা লাইন বেরোবে, তাই তো? দিস ইজ সুইচ। হ্যাঁ স্যার। একটা লাইন বেরোবে, এখন লাইন বেরিয়ে কোথায় যাবে? এটা লোডে যাবে। তাহলে এটা হয়ে গেল লোডের, আমার লোডের কানেকশন। আর লোডে আরেকটা কি লাইন থাকতে হবে, আরেকটা থাকতে হবে হচ্ছে আমার নিউট্রাল কানেকশন থাকতে হবে। এখান থেকে চলে গেল আমার নিউট্রাল কানেকশন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নিউট্রাল কানেকশন, এটা হচ্ছে আমার ফেজ কানেকশন। বোঝা গেল? এই যে এটাকে হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, দাঁড়াও, যে বুঝতে পারে তাকে একবার বুঝিয়ে দিতে হবে। এটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখন যদি আমার এখানে মাল্টিপল ওয়্যার থাকে, তাহলে সেটা আমার মাল্টিপল লাইন ডায়াগ্রাম হবে। চেষ্টা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বলছি স্যার, হ্যালো, হ্যাঁ, আমি বলছি যে যেখানে ওয়ান পয়েন্টের মানে কোনো সিঙ্গেল লোডের জন্য ওয়ারিং করা যায়, সেটাকে আমি বলবো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম বলবো না, হ্যাঁ, মানে অন্য অনেক রকম মানে লোড থাকলে সেটাকে আমি ডবল লাইন বলতে পারি? ডবল লাইন হয় না। ডবল মানে ডিফারেন্ট লোড থাকলে যেখানে হ্যাঁ, 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 এবার তাহলে তার দেখো, ওয়ারিং করবো, তাহলে দেখি সেটাকে তোমার কি দেখি বলবো? দেখি দিচ্ছি দেখি দিচ্ছি। ধরো ধরো আমি তোমাকে বলছি, ধরো এরকম আরেকটা ডায়াগ্রাম আমি করছি। ধরো এখানে এসে এবার ভালো করে বোঝো। দেখো, ধরো আমি যদি রিপ্রেজেন্টেশন করি, ধরো এরকম একটা আছে, এখানে একটা ইনপুট ঢুকলো, আর একটা ইনপুট ঢুকলো, ঠিক আছে? এখান থেকে একটা আউটপুট গেল, আর একটা আউটপুট গেল, ঠিক আছে? তা এরকম যদি থাকে, অনেকগুলো ইনপুট এক জায়গায় এসে ঢুকছে আর অনেকগুলো আউটপুট বেরোচ্ছে, এরকম যে জায়গাটা থাকছে, এটাকে বলা হচ্ছে মাল্টি লাইন ডায়াগ্রাম। বুঝলে? হ্যাঁ স্যার। এবার তাহলে তাহলে এইটা তো স্যার এইটা তো আমার আমার তো এটা জয়েন্ট বক্স একটা রকম জয়েন্ট হয়ে বক্স, গেছে না? হ্যাঁ জয়েন্ট বক্স হতে পারে, ঠিক জয়েন্ট বক্স। জিবি যেটা না? বিল্ডিং এর ক্ষেত্রে আমরা জয়েন্ট বক্সের ক্ষেত্রেই বলবো, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, ডিস্ট্রিবিউশন বক্স হতে পারে, শুধু জয়েন্ট বক্স আর ডিস্ট্রিবিউশন বক্স হতে পারে, একটা ঢুকলো অনেকগুলো বেরোচ্ছে, ঠিক আছে? ঠিক আছে স্যার। আচ্ছা বলছি, নোটসটা কিন্তু পড়বে ভালো করে, কেমন? আচ্ছা এবার হ্যাঁ আসি। স্যার। হ্যাঁ, এবার শুনো, আচ্ছা তোমার একটা কথা পরে বলছি, করিনি তারপর বলছি। এটা রেকর্ডিং বন্ধ করলে তারপরে বলবো। রেকর্ড করছো তো? আচ্ছা, আমি না ইয়েতেই দেখাই তোমাদেরকে, ওইখানটা খুলেই দেখাই, তাহলে বোধহয় ভালো হবে, ভালো করে বোঝাতে পারবো, বারবার করে এটা ওটা করতে হবে না। দেখো, একটা ইনস্টলেশনে কি কি থাকতে হবে, হোয়াট ইজ রিকোয়ার ফর অ্যান ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। 1 নম্বর পয়েন্ট কি থাকতে হবে? সোর্স থাকতে হবে। 2 নম্বর পয়েন্ট, সোর্স লোড থাকতে হবে, লোডে আমার যাবে। 3 নম্বর, সোর্স আর লোডকে কানেক্ট করবে ওয়্যার থাকতে হবে। 4 নম্বর, সেফটি ডিভাইস থাকতে হবে, ঠিক আছে? এগুলো থাকতে হবে। একটা প্রপার একটা ইনস্টলেশনে কি কি থাকতে হবে বলো? 1 নম্বর থাকতে হবে হচ্ছে সোর্স। সোর্স, লোড, হ্যাঁ, সেফটি আর আচ্ছা ওয়্যার। এবার এই ওয়্যার ক্যান বি হিডেনও হতে পারে, আবার দেখাও যেতে পারে, মানে কন্ডুইট পাইপ থ্রুতে আসতে পারে, আবার বাই কেসিং থ্রুতেও আসতে পারে, কেমন? আচ্ছা, এছাড়াও থাকবে কি, এছাড়াও থাকবে এক্সেসরিজ বলতে কি, সকেট, সুইচ, ফিটিংস, এই সমস্ত থাকতে পারে, ঠিক আছে?
তারপর থাকবে কি কনজিউমার ইউনিট বা সেফটি ইউনিট, ঠিক আছে, ফিউজ বক্স, এমসিবি, এই সমস্ত সার্কিট ব্রেকার, বিভিন্ন সার্কিট ব্রেকার, রেসিডুয়াল কারেন্ট ডিভাইস, এই সমস্ত থাকবে। এইবার কিভাবে আমাদের কি স্কোপস হবে, স্কোপস অফ ইনস্টলেশন, প্রথমে কি করতে হবে, প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ড্রয়িং করতে হবে, ঠিক আছে, যে আমাদের ইলেকট্রিক্যাল ওয়্যারিং যেটা করবো সিভিল ড্রয়িং এর উপরে কোথা দিয়ে যাবে সেই ড্রয়িংটা করতে হবে। এখন এই যে ড্রয়িংটা করব, যে ইলেকট্রিক্যাল যে ড্রয়িংটা করব, ঠিক আছে, এই ড্রয়িংটা দুখানা জিনিস মেনে হবে। এক নম্বর হচ্ছে আর্গোনমিক্স, জিও আর্গোনমিক্স এনও, আর 2 নম্বর হচ্ছে তোমার সেফটি, ঠিক আছে, বোঝা গেল? আর্গোনমিক্স বা সেফটি, স্যার আর্গোনমিক্সটা একটু কি হ্যাঁ বলেছি, বলবেন? বা সেফটি কিংবা তোমার অ্যাস্থেটিক বিউটি, অ্যাস্থেটিক বিউটি, বুঝি সবটাই বলেছি। ধরো আর্গোনমিক্স, হোয়াট ইজ আর্গোনমিক্স? ধরো এই আমার ওয়াল আছে, ওয়ালের হাইট কতটা হয়, ধরো 9 ফিট হাইট হয় ফ্রম সিলিং, 9 থেকে 10 ফিট, 9 ফিটও হতে পারে, 10 ফিটও হতে পারে। এখন একটা নর্মাল আমাদের ইন্ডিয়াতে নর্মাল একটা মানুষের হাইট কত হয় বলো? 5 ফুট 2। 5 ফুট 5 ইঞ্চি, ঠিক আছে। তাহলে আমার এই বক্স থাকবে মাটি থেকে 4 ফুট হাইটে বা তার থেকে 4.5 ফুট হাইটে, এর থেকে উঁচুতে আমি রাখবো না, কারণ তাহলে আমার লোকটা প্রপারলি হাতে পাবে না, ঠিক আছে। এই যে একটা মানুষ থাকবে, সে হাত দিয়ে কিন্তু প্রপারলি পাবে না, সেই যদি এরকম অনেকটা উঁচু হয়ে তাকে নিতে হয় তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। আবার বোর্ডকে আমি নিচুতে রাখবো না, তাহলেও কিন্তু প্রবলেম হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে আর্গোনমিক্স। বা বা আমি জানলা আছে, একদম জানলার পাশেই রাখবো না, তাহলে কিন্তু জল আসার সম্ভাবনা থাকে, ঠিক আছে। অনেক সময় করে ফেলি আমরা, হয়ে যায়, সেই ক্ষেত্রে এগুলো মাথায় রেখে করতে হবে। দিস ইজ আর্গোনমিক্স। মানুষ, বা ধরো আমি এমন জায়গায় করবো না, ধরো আমার একটা বেড রাখা আছে, এরকম একটা বেড রাখা আছে, আর এই বেডের পাশে একটা সুইচ আছে, এখান থেকে আমার লাইট, সারা ঘরের লাইটকে অ্যাক্সেস করা যায়, তাহলে আমার কি করতে হবে, সবসময় বিছানায় উঠে লাইটটা জ্বালাতে হবে, ঠিক আছে। ঘরটা অন্ধকার অবস্থায় বিছানায় উঠে লাইট করে জ্বালাবে একটা মানুষ? দিস ইজ নট পসিবল। এগুলো সবকিছু হচ্ছে আর্গোনমিক্স এর মাধ্যমে। আর্গোনমিক্স মানে হচ্ছে খুব সহজ উপায় কি করে কাজটা করা যায়। এবার আর কি আছে, সেফটি। অবশ্যই সেফটি মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাস্থেটিক বিউটি, এমন করে আমি লাইন করব না যে যেটা দেখতে ঘরটাকে একদম বিদ্যুতের মতো লাগবে, ঠিক আছে। আমার ঘর সেটা সুন্দর করে রাখার জন্যই সেখান থেকে লাইনটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আমার রেসিডেন্সিয়াল বিল্ডিং এর কথা বলছি, ঠিক আছে। অন্য অন্য জায়গায় কথা বলে সেখানে মেকানিক্যাল সেফটি অনেক কিছু ব্যাপার থাকতো, তো এখানে যেহেতু মেকানিক্যাল সেফটি কোনো ব্যাপার থাকে না, তো দুটো জিনিস আর্গোনমিক্স এন্ড অ্যাস্থেটিক বিউটি মনে থাকবে। হ্যাঁ স্যার। তারপরে পয়েন্টটা কি, ডিটারমিনেশন ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশন, মানে যা আমাদের লোড, আমরা জানি কি লোড লাগাবো। ধরো আমার যে সকেট আছে আমার বাড়িতে, কিন্তু মেনে মাথায় রেখে রেখে লাগাতে হবে কোথায় আমি 6 অ্যাম্পিয়ারের সকেট লাগাবো, কোথায় আমি যেখানে গিজার লাগাবো সেখানে 16 অ্যাম্পিয়ার লাগাবো, যেখানে আমি এসি লাগাবো সেখানে 16 অ্যাম্পিয়ার লাগাবো, আরও যদি কিছু হাইফাই থাকে তাহলে হাইফাই জায়গায় লাগাবো, ঠিক আছে। তো এইগুলো এমসিবি আমি কোথায় 6 অ্যাম্পিয়ার লাগাবো, কোথায় 16 লাগাবো, মাথায় রাখতে হবে, ঠিক আছে। এমসিসিবি কোথায় লাগাবো মাথায় রাখতে হবে, তাহলে সবকিছু স্পেসিফিকেশন অনুযায়ী করতে হবে। এখন এই যে স্পেসিফিকেশন, এটা কে বলে দিয়েছে? এটা বলা আছে আইএস 2042 তে বলা আছে। আইএস 2042 তে বলা আছে স্পেসিফিকেশন গুলো কি, নট অনলি অ্যাক্সেসরিজ, ইন কেস অফ লোড অনুযায়ী আমার ওয়্যারও সেরকম রাখতে হবে। আমরা একটু পরে আসবো, ওয়্যারে অঙ্ক করবো, যে কত গেজের ওয়্যার রাখতে হবে তার অঙ্ক আমরা করবো, ঠিক আছে। তাহলে 2 নম্বর স্পেসিফিকেশন মেনে আমাদের কাজ করতে হবে। পরের পয়েন্ট কি থাকবে, পরের পয়েন্ট মেটেরিয়াল এন্ড কম্পোনেন্ট রিকোয়ারমেন্ট। আমার কি হলো, ড্রয়িং হয়ে গেল, ড্রয়িং এর পরে আমি স্পেসিফিকেশন পেয়ে গেলাম, তারপরে আমাদের লিস্ট বানাতে হবে, যে লিস্ট কি কি মেটেরিয়াল লাগবে, কি কি কম্পোনেন্ট লাগবে, এগুলো ইয়ে করতে হবে। তারপর কি করতে হবে, ডিসাইড করতে হবে যে ডিস্ট্রিবিউশন বক্স কোথায় রাখবো,
ঠিক আছে, জয়েন্ট বক্স কোথায় রাখবো, কারণ জয়েন্ট বক্স ডিস্ট্রিবিউশন বক্স কিন্তু আর্গোনমিক্স এর মধ্যে পড়বে না, কারণ সেখানে আমার রোজ রোজ হাত যাবে, হাত দরকার নেই। সেটা আমি একটা এমন জায়গা লাগাবো যেখানে, হ্যাঁ শুধু বল। হ্যাঁ হ্যাঁ দেখলাম, হোয়াটসঅ্যাপে দেখলাম, পড়াচ্ছিলাম তো বলিনি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ 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 রাখ রাখ। আচ্ছা, তাহলে জয়েন্ট বক্স ডিস্ট্রিবিউশন বক্স তো সবসময় হাত দেয় না, তো সেটা এমন জায়গায় রাখতে হয় যেটা কিন্তু মানে যেখানে আগুন লাগলে তুমি সহজে পৌঁছাতে পারবে, কিন্তু সব সময় তো লোকের হাত না যায় বা লোকের চোখে আলাদা থাকে, এরকম জায়গাতে রাখতে হবে। তারপর হচ্ছে কন্ডিউট কোথা দিয়ে নিয়ে যাবো, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা সিভিল ড্রয়িং এর উপর ডিপেন্ড করে। আমার ওয়াল কিরকম ওয়াল আছে, 3 ইঞ্চির ওয়াল আছে কি 10 ইঞ্চির ওয়াল আছে, ওয়ালে কোথায় কোনো ঢালাই মানে সলিড স্ট্রাকচার আছে কিনা, উইন্ডো পড়বে কিনা, ঠিক আছে, এই সমস্ত কিছু অনেক কিছু ভেবেচিন্তে কিন্তু করতে হয়। ঠিক আছে, তারপরে এটা যখন এত কিছু হয়ে গেল, তারপরে আমাদের কি করতে হবে, তারপর কাজ করা শুরু করতে হবে। প্রথমে মেনসুনারি দিয়ে আমাদের কি করতে হবে, ইয়ে করতে হবে, কাটিং করতে হবে, ওয়াল কাটিং করতে হবে এবং তাতে ইনস্টল করতে হবে। কি কি ইনস্টল করবো, কনডুইট পাইপ ইনস্টল করবো, সুইচ সুইচ বোর্ডের ব্যাক সাইডটা ইনস্টল করবো, তার উপরে ফ্রন্ট প্যানেল ইনস্টল করবো, সেখানে সুইচ থাকবে, সকেট থাকবে, এক্সেট্রা থাকবে। হয়ে গেল, বোঝা গেল, ক্লিয়ার? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এই কাজটা করতে গিয়ে অবশ্যই সেফটি রাখতে হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেফটি রুলস, অ্যাকর্ডিং টু সেফটি রুলস 1956 অনুযায়ী আমাদের এগুলো করতে হবে। এখন কি মাথায় রাখতে হবে, 1 নম্বর, আমার প্রপার ইনস্টলেশন করতে হবে। ঠিক আছে, প্রপার ইনস্টলেশন করতে হবে, অ্যান্ড টাইম টু টাইম তাকে প্রপার মেনটেনেন্স করতে হবে। 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ এটা কিন্তু 2 নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা কিন্তু এটা কিন্তু একে মাথায় রাখতে হবে। কাকে মাথায় রাখতে হবে, যারা সার্ভিস প্রোভাইড করবে তাদের। কি মাথায় রাখতে হবে আমি একে দেখাচ্ছি তোমাদেরকে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, যারা ইলেকট্রিক সাপ্লাই তোমার দেবে, সে ততক্ষণ পর্যন্ত সাপ্লাই দেবে না যতক্ষণ পর্যন্ত এনশিওর করবে তোমার বাড়িতে প্রপার কানেকশন দেওয়া, প্রপার কানেকশন তৈরি হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তোমাকে কোনো রকম সাপ্লাই দিতে নাও পারে। 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর ক্লজ, 2-এর মধ্যে 1। 2 নম্বর ক্লজ কি, 2 নম্বর ক্লজ হচ্ছে যদি 220 ভোল্ট লাইন থাকে, তাহলে সে একটা আর্থিং তোমাকে দিয়ে যাবে, তুমি সেই আর্থিং থেকে নিয়ে নিতে পারো, তোমার বাড়িতে কানেকশন করতেই পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু ইন কেস অফ 440 বা 1 কেভি 1.1 কেভি লাইন, সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু ততক্ষণ পর্যন্ত লাইন ওরা দেবে না যতক্ষণ পর্যন্ত তোমার বাড়িতে প্রপার আর্থিং কানেকশন থাকে। ঠিক আছে, তোমার বাড়িতে প্রপার আর্থিং কানেকশন না থাকলে সে দেবে না। 3 নম্বর ক্লজ, এটা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাই ক্ষেত্রে গেল। ঠিক আছে, বা 2-এর এ বলবো, 2-এর বি। 2-এর বি হচ্ছে যারা তোমাকে লোড বিক্রি করছে, লোড তোমাকে দিচ্ছে, ইট মে বি টিভি, ফ্রিজ, এক্সেপ্ট বাল্ব, ইভেন লাইট, ইভেন এলইডি লাইট তারা দিচ্ছে। তারা তোমাকে উইদাউট এনি প্রপার চেকিং বা প্রপার গাইডলাইন অনুযায়ী এমন কোনো লোড দিতে পারে না যে লোডটা সেফটি মেনটেন করবে না, যে লোডটা বাস্ট করতে পারে, আগুন ধরে যেতে পারে, এরকম কোনো কিছু সে কিন্তু বিক্রি করতে পারে না। এই জিনিসটা রেগুলেশন হয় হচ্ছে সিই দ্বারা। তোমরা জানো হোয়াট ইজ সিই? দেখেছো কোনোদিন কোনো ইয়েতে সিই লেখা? না স্যার, অত ভালোভাবে লক্ষ্য করিনি সিইটা। চার্জার আছে এখন? হ্যাঁ স্যার আছে। দেখো চার্জারে গায়ে বা দেখো যে কোনো ইয়েতে দেখতে পাবে, মানে গ্যাজেটের মধ্যে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, দেখে আমাকে বলবে যে স্যার সি জিনিসটা কি। হ্যাঁ,
এবার আমরা চলে আসি হচ্ছে পরের পার্টে। স্যার হ্যালো। বলো। হ্যালো। হ্যাঁ বলো বলো, শুনছি বলো। সিটা কি? ওটাই তো বললাম, ওটা দেখতে বললাম, ওটা দেখতে বললাম। আচ্ছা, শুধু তো সি লেখা থাকে, কেন লেখা থাকে? অনেক কিছু লেখা থাকে, সিও লেখা থাকে, সিটা দেখবে কি লেখা, কি সি মানে কি সেটা দেখবে। এবার ঠিক আছে। এবার দেখো, এইটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, যেখানে যেখানে আমাদের এরকম কোন আছে সেরকম আর স্যার বলছি কি এমসিবিটা চার টাইপ হয় না, এ বি হ্যাঁ সি জেড। এবিসি জেড, হ্যাঁ এমসিবি আগের বার বলেছি, ঠিক আছে, এইগুলো সব কটাই বলেছি, এ কি, বি মানে কি, সি মানে কি, জেড মানে কি, ঠিক আছে, এগুলো সব আচ্ছা আগে। এখন আচ্ছা পরে যদি কোনো কনফিউশন থাকে তখন আমি বলে দেবো, কেমন? এখানে কিছু ম্যাথ করবো সেই জন্য বলছি, এটা দেখে নিই তারপর বলবো। হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, আমাদের মিটার বোর্ডের কাছাকাছি বা যেখানে আমাদের এরকম ভোল্ট বা হ্যাজার্ড সাইন থাকবে সেখানে কিন্তু অবশ্যই এরকম হ্যাজার্ড সাইন দিতে হবে, ঠিক আছে, যদি সেরকম কোনো কিছু থাকে অবশ্যই সেটা লিখে রাখতে হবে। এখানে সেফটি ডিভাইস দরকার নেই আমাদের। আচ্ছা এগুলো হচ্ছে গাইডলাইন আছে, ঠিক আছে, গাইডলাইনগুলো পড়বে, অবশ্যই পড়বে। আমি চলে আসছি সেকশন 9। সেকশন 9 ইনস্টলেশনে কি কি প্রসেস আছে। 1 নম্বর, আমাদের অ্যাডিকুয়েট লাইটিং থাকতে হবে ডিউরিং ইনস্টলেশনের টাইম, প্রপার এসি কেবল থাকতে হবে, আমার ইলেকট্রোমেকানিক্যাল মানে ধরো পিভিসি যে তারগুলো আছে, আমি অনেক সময় দেখেছি ইলেকট্রিশিয়ান খুব জোরে জোরে টানে, কিন্তু সেটা করা যাবে না, সেটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ স্ট্রেসই তার মধ্যে দিতে পারবে, তার বেশি টানতে পারবে না, তারা কিন্তু ওর ভেতরে লিকেজ হয়ে থাকে, ঠিক আছে। হ্যাঁ স্যার। হ্যাঁ, আরেকখানে দেখেছি যে টাওয়ার ঢোকে না, কিন্তু সেখানে টানাটানি করে, খুব জোরে টানাটানি করে, কিন্তু সেটা করা যাবে না। এবার যেটা আমি অ্যাকচুয়াল করাবো সেটা হচ্ছে আসছে এখানে, তারের সাইজ কি করে ডিটারমাইন করব, যে কত গেজের তার লাগবে। আচ্ছা শেষনাথ, অমরনাথ, আইডিয়া আছে? হ্যাঁ স্যার। তারের গেজ কি করে ডিটারমাইন করব? তার ওর স্যার তারের গেজ জন্য স্যার গেজ মিটার আছে, একটা গেজ মিটার থাকে স্যার। না, অবশ্যই গেজ গুলো থাকে, সেটা বলছি না। ওয়্যার গেজ মিটার স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি না, বলছি ধরো একটা লোড দেওয়া আছে, ধরো আমার 100 MV লোড দেওয়া আছে, তার জন্য কত স্কোয়ার তার লাগবে, এটা কি করে বার করবো? ও স্যার, কারেন্ট রেটিংটা আগে বের করতে হবে, কারেন্ট রেটিং অনুযায়ী ওয়্যারটা ঠিক করতে হবে। ভেরি গুড। প্রথম স্যার এম্পিয়ারটা বার করতে হবে, এম্পিয়ার বার করলে তারপরে ডিসিশন নেওয়া যাবে কি কোনটা ওয়্যার লাগাবে। ধরো আমি বলে দিলাম যে আমার আমার 200 অ্যাম্পিয়ার আছে, কোন কোন অ্যাম্পিয়ারটা বার করবো সেটা বলো তো আগে, কোন অ্যাম্পিয়ারটা বার করতে হবে? লোড স্যার, লোড আচ্ছা লোড গুলো বার করতে হবে। তুমি, তোমার কাছে কি খাতা পেন আছে কোথাও? নেই, তাহলে একটু মন দিয়ে দেখো। অমন সিস্টেম তার আছে, আছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি দেখাচ্ছি, দেখো কিভাবে বার করবো। দেখো ধরো আমার একটা ট্রান্সফর্মার আছে, ঠিক আছে, ট্রান্সফর্মারটা হচ্ছে 100 kVA ট্রান্সফর্মার, ভালো করে বোঝো, 100 kVA ট্রান্সফর্মার, 3 ফেজ ট্রান্সফর্মার, ঠিক আছে। এখন এটার সাথে আমি কত এর তার লাগাবো, ঠিক আছে, তাহলে কিভাবে বার করব? যদি আমার ট্রান্সফরমারটার ইম্পিডেন্স পার ইউনিট যদি হয়ে থাকে 5%, তাহলে আমি কিভাবে বার করব, দেখো কিভাবে বার করা হয়। এখন 3 ফেজ লাইন মানে এর ভোল্টেজ কত হবে, ফেজ ভোল্টেজ কত হবে, অ্যাপ্রক্সিমেট আমি ধরে নিলাম 415 ভোল্ট, ঠিক আছে। তাহলে আমার ফল্ট কারেন্ট কত হবে,
এখানে বার করতে হবে কিন্তু শর্ট সার্কিট কারেন্ট। কেন বলতো? তার কারণ হচ্ছে আমাকে সবসময় শর্ট সার্কিট কারেন্টটা বার করতে হবে। কেন? হাইয়েস্ট কারেন্টটা বার করতে হবে। কেন? ধরো নর্মাল কারেন্ট যদি থাকে 2 ধরে নিলাম, একটা কথা বলছি, নর্মাল কারেন্ট যদি থাকে 2 অ্যাম্পিয়ার, আর যদি সেই লাইনে শর্ট সার্কিট কারেন্ট কত হতে পারে? প্রায় 200 অ্যাম্পিয়ার। আগের বছর আমরা দেখেছিলাম প্রায় 100 টাইমস বেড়ে যায়। এখন এই যে কারেন্টটা, এই কারেন্টটা খানিকক্ষণ সময়ের জন্য কিন্তু পাস করে। কেন? আমার ধরো এখানে ধরো একটা জেনারেটর আছে, সোর্স আছে, সোর্স থেকে লোডে গেছে, মাঝখানে কি আছে? মাঝখানে আছে সার্কিট ব্রেকার, এখানে গেছে লোডে। এখন এই সার্কিট ব্রেকার বা ফিউজ বা যাই বলি, সেটা কাজ করতে করতে মিনিমাম 30 সেকেন্ড তো কাজ নেয়, তাই তো? তাহলে 30 সেকেন্ড যদি যদি 30 সেকেন্ড আমি যদি 2 অ্যাম্পিয়ার যদি তার লাগাই, আর আমি যদি শর্ট সার্কিটকে ছেড়ে দিই, সে কিন্তু 30 সেকেন্ডে এখানকার তার কিন্তু সব গলে পড়ে যাবে। 30 সেকেন্ডে কিন্তু গলে পড়ে যাবে। কেন? হিট ইজ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। তাহলে হিট কিন্তু কারেন্টের সাথে অনেক বেশি প্রপোর্শনাল। তাহলে ভাবো, নর্মাল অবস্থায় হিট হচ্ছে কত? 2 স্কোয়ার, আমি ধরলাম রেজিস্ট্যান্স হচ্ছে 5, আর টাইম একটা ধরো আমি 30 সেকেন্ডের জন্য ধরলাম, তাহলে এটা কত হবে? তাহলে 4 ইন্টু 5 ইন্টু 30, তাহলে আমার কত জুল হচ্ছে? 20 ইন্টু 30, 600 জুল হচ্ছে। 600 জুল হচ্ছে। সেই জায়গায় শর্ট সার্কিট হলে কত হবে বলতো? 200 স্কোয়ার, মানে হচ্ছে এটা এটা তখন 4000 হয়ে যাবে। এটা প্রায় তখন তোমার 4000, মানে তোমার শর্ট সার্কিট হলে এত জুল হবে। তাহলে ভাবো কতটা হিট হচ্ছে, এতে গলে যাবে না? শেষনাথ, অমরনাথ, বুদ্ধ। হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার। হ্যাঁ। তার জন্য আমাকে কি করতে হবে? আমাকে সবসময় মাথায় রাখতে হবে শর্ট সার্কিট কারেন্টটা, ঠিক আছে? এবার দেখো আমি কিভাবে বার করছি। এখান থেকে শর্ট সার্কিট কারেন্ট যদি বার করি, তাহলে বার করবো হচ্ছে আমি এইভাবে। তাহলে আমার ভোল্টেজ হচ্ছে আমার এত কেভিএ, এত ভোল্টেজ, এত ভিএ ইন্টু √3 নিলাম। কেন? 3 ফেজ আছে বলে, সিঙ্গেল ফেজ থাকলে নিতাম না, ঠিক আছে? ভোল্টেজ আমার কত? 415 ইন্টু আমার কত 5% আছে? 0.05। এটা করলে আমার শর্ট সার্কিট কারেন্ট বেরোচ্ছে হচ্ছে 2778 অ্যাম্পিয়ার। এত অ্যাম্পিয়ার কারেন্ট বেরোচ্ছে, ঠিক আছে? তাহলে আমার তারের গেজ কত হবে? অ্যাকর্ডিং টু আইএস রুলস, অ্যাকর্ডিং টু আইএস 3403, 3043, অ্যাকর্ডিং টু আইএস, আমার গেজ অফ ওয়্যার বা ক্রস সেকশন এরিয়া বা কি জোরে বৃষ্টি হচ্ছে গো। ক্রস সেকশন এরিয়া হবে হচ্ছে ফল্ট কারেন্ট, দ্যাট ইজ আইএসসি, ইন্টু ইন্টু √T ডিভাইড বাই কে, ঠিক আছে? হোয়াট ইজ √T? √T-টা কি জিনিস? √T হচ্ছে টাইম, কতটা টাইমের জন্য অ্যালাউ হচ্ছে। ধরো আমার যে সার্কিট আমি করে রেখেছি, তাতে আমার টাইম যদি লাগে, আচ্ছা টাইম সবসময় কিন্তু হবে আমার ইয়েতে, তোমার সেকেন্ডে হবে। কেমন? আমি ধরো এমন একটা ভাবে আমার সেট করে রাখা হয়েছে, আমার ফিউজ কাজ করবে বা আমার এমসিবি কাজ করবে, আমি ধরে নিলাম সেটা 1 সেকেন্ডে কাজ করবে। কারণ সব এসআইতে হবে, সেই জন্য সেকেন্ডে নিতে হবে 1 সেকেন্ড। তাহলে আমার কি হবে? 2778 ইন্টু √1 বাই কে। এবার কেটা কি? কে ইজ ডিপেন্ড অন মেটেরিয়াল, কি মেটেরিয়াল আমি নিয়েছি, কি মেটেরিয়াল নিয়েছি তার উপর ডিপেন্ড করবে। তাহলে আমি যদি মেটেরিয়াল, আচ্ছা এটা ইন্টু 1.5 হবে, ঠিক আছে? এটা হচ্ছে টোটাল ফর্মুলা। কে ডিপেন্ড অন মেটেরিয়ালের উপর ডিপেন্ড হবে। ধরো আমি যদি আমি নিই, কপার যদি নিই, কপারে যদি তার নিই, তাহলে আমার কে হবে 205। তাহলে এটা নিচে কত হবে? 205।
হিসাব করলে আমার ইন্টু 1.5 যদি আমি করি তাহলে আমার এই হিসাব টিসাব করে দেবে। ধরো আমি হলো 16.85 mm, ঠিক আছে? এইভাবে তারের গেজ বার করবো। ক্লিয়ার? বলছি স্যার যদি অ্যালুমিনিয়াম থাকে হ্যাঁ, তোমার ওয়াটটা কের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কের ভ্যালুটা আমার এক্স্যাক্টলি মনে, এটা পরীক্ষা দিয়ে দেবে, অঙ্কটা দিলে পরীক্ষায় কের ভ্যালু দিয়ে দেবে, আচ্ছা স্যার। ঠিক আছে? আর এই এই 1.5 যেটা গুণ হলো ওটা কি? এটা হচ্ছে মাল্টিপ্লাইং ফ্যাক্টর। মাল্টিপ্লাই ওটা একটা কনস্ট্যান্ট, ঠিক আছে? মাল্টিপ্লাইং ফ্যাক্টর দেড় গুণ গুণ হয়, ঠিক আছে? ওটাকে বলে ফ্যাক্টর অফ সেফটি। যে দেড়টা আমি গুণ করলাম, দ্যাট ইজ ফ্যাক্টর অফ সেফটি। এবার একটু বলে দিয়ে নিই, দেখো শেষটা তোমরা আছো? হ্যাঁ স্যার। আচ্ছা রাজি, হ্যাঁ ধরো, হ্যাঁ ধরো, যেটা আছে ওইটা কি? কোনটা গো? ওই ফ্যাক্টর অফ সেফটি হ্যাঁ যেটা, ওইটা বুঝতে পারলাম না আমি। ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে তুমি কতটা সেফটি দিতে চাইছো। আমি একটু ওটাই বলছি ভালো করে। ধরো আমার 1 কিলোওয়াট লোড আছে, ধরে নিলাম, ঠিক আছে? এবার ধরো 1 কিলোওয়াট লোডে আমি হিসাব করলাম যে আমার যে এমসিবি লাগানো আছে কতক্ষণে ট্রিপ করছে, কি করছে, হ্যাঁ, এই সমস্ত কিছু হিসাব টিসাব করে আমি ধরো হিসাব করে দেখলাম যে আমার 4 mm² তার লাগালে হয়ে যাবে উইথ ফ্যাক্টর অফ সেফটি 1.5, ঠিক আছে? এখন এই ফ্যাক্টর অফ সেফটি হচ্ছে, এটা হচ্ছে তুমি কতটা সেফটি দিতে চাও। এখন এটা হচ্ছে, এবার কিন্তু আমি চাইলাম আরেকটু বেশি সেফটি দেবো। আমি কি চাইলাম, আমি পার্সোনালি চাইলাম আমি আরেকটু বেশি সেফটি দেবো, 1.5 না, আমি 2 সেফটি দেবো। তখন এটা দাঁড়িয়ে গেল হচ্ছে 6 mm²। তাহলে কি হলো, আমার তারের কস্টিং বাড়লো। আমি যত বেশি সেফটি দেবো আমার তারের কস্টিং বেড়ে গেল, কিন্তু মিনিমাম আমার এটা দিতেই হবে। মিনিমাম সেফটি আমার 1.5 টাইমস দিতেই হবে, ঠিক আছে? কিন্তু আরো যদি আমি সেফটি বাড়াই, তো আমি চাইলাম আরো বেশি সেফটি, তাহলে আমার যদি 2 করি তাহলে আমার কিন্তু তারের গেজটা মোটা হয়ে যাবে। এটাতে তারের গেজ ছোট ছোট থাকবে, এটাতে তারের গেজ মোটা হয়ে যাবে, তাহলে কিন্তু কস্টিং বেড়ে যাবে। আমি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ। বুঝলাম। এবার অ্যাকর্ডিং টু আইএস, 1.5 যেটা বলছেন, 1.5 ওটাই বলছি 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 মানে মাস্ট। অ্যাকর্ডিং টু আইএস 3403, এটা হচ্ছে সেফটি ফ্যাক্টর 1.5। ধরো 1.5 দিয়ে সেফটি ফ্যাক্টর এসে এটা, ঠিক আছে? কিন্তু তার মানে নর্মালি আমি নর্মালি যদি হিসাব করি, অ্যাকর্ডিং টু ইলেকট্রিক্যাল যদি আমি হিসাব করি, তাহলে কিন্তু আমি এটা আরো দেড় গুণ কমিয়ে দিতে পারবো। এটা যদি 3 হয়, 3 mm, আমার 2 mm² কাজ চলে যাবে, 2 mm² কাজ চলে যাবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু আরেকটু সেফটি দেওয়ার জন্য, আরেকটু বেশি সেফটি দেওয়ার জন্য আমি একটা সেফটি ফ্যাক্টর গুণ করেছি। বুঝতে পেরেছো? বলছি স্যার ম্যাথে কি এটা দেওয়া থাকবে? কোনটা সেফটি ফ্যাক্টর? সব দেওয়া থাকে, সব দেওয়া থাকে, তোমাকে শুধু গেজ অফ ওয়্যার বার করতে হবে, ঠিক আছে? এগুলো দেখো, আমি একটা জিনিস বলছি, এগুলো বিল্ডিং এর অঙ্ক খুব কম হবে, শুধু ডিজাইনের অঙ্ক আসবে, আর কোনো অঙ্ক আসবে না, ঠিক আছে? আমি শুধু তোমাদের করিয়ে রাখছি তোমাদের সুবিধের জন্য, ঠিক আছে? যত পরবর্তীকালে কাজ করে খেতে পারো। পরীক্ষায় তো পাস করে যাবে, আজুম বাজুম লিখলেও পাস করে যাবে, যাতে জীবনে খেটে কাজ করে খেতে পারো, সেই জন্য তোমাদের করেছি, দেখাচ্ছি। বলতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে যেটা, আমি যদি বলি যে তাহলে আমাদের কন্ডিউট পাইপের সাইজ কি হবে। তারের সাইজ তো পেয়ে গেলাম, তাহলে কন্ডিউট পাইপের সাইজ কি হবে। এবার কন্ডিউট পাইপের সাইজের কথায় যখন আসি, তখন একটা ইম্পর্টেন্ট কথা আমাদের আইএস স্ট্যান্ডার্ডে বলা আছে আমরা কোনো কন্ডিউট পাইপকে ফলো রাখবো না বা এক্সট্রা কন্ডিউট ফেলবো না।
কেন এক্সট্রা কারেন্ট ফেলতে না করছে? কারণ ধরো একটা দেয়ালের থিকনেস আছে, ধরো আমি যদি একটা দেয়ালকে আঁকি, বুদ্ধদেব বুঝতে পারছো তো? দেখো একটা দেয়ালে একটা থিকনেস আছে, এরকম একটা দেয়াল আছে। এখন আমি যদি এখান থেকে চিপিং করে নিই তাহলে দেয়ালটা এতটা করে কেটে যাবে। আমি এতটা করে চিপিং যদি করে নিই তাহলে দেয়ালটা এতটা করে কেটে যাচ্ছে তো। এখন আমি এক্সট্রা করে যদি কাটি, ধরো আমার এতটা দেয়াল লাগছে, আমি এখানে একটা দুটো এতগুলো তিনটে কন্ডুইট ফেলে রাখলাম, আমার দুটো কন্ডুইটে হয়ে যাচ্ছে, বা আমার মোটা কন্ডুইট ফেলে রাখলাম, বা আমি আমার যা দরকার তার থেকে আমি অনেক মোটা মোটা কন্ডুইট ফেললাম, এটা কিন্তু করতে না করছে। কারণ এটা বলছে সিভিল স্ট্রাকচারকে হ্যাম্পার করছে, মেটেরিয়াল কস্টিং বেড়ে যাচ্ছে। তাহলে আমাকে প্রপার কন্ডুইটের সাইজ বার করতে হবে। এখন প্রপার কন্ডুইট সাইজ বার করবো কিভাবে? কিভাবে বার করবো? আমি জানি আমি কোন লোডকে কানেকশন করছি, মানে এখান থেকে ওই যে ওই জন্যই বলছে ওয়ারিং ডায়াগ্রামটা আগে করে নিতে। ওয়ারিং ডায়াগ্রাম যদি করে থাকে তাহলে আমার ধরো এখানে এই দেয়ালে আমি জানি আমার কি আছে, আমার একটা বোর্ড আছে, যেই বোর্ডে দুটো সুইচ আছে, ঠিক আছে, এখান থেকে লাইন আসছে বা ওপর থেকে লাইন আসছে, ওপর থেকে ধরো লাইন আসছে, এখান থেকে লাইন বেরিয়ে ধরো এখানে, ধরো এখানে লাইন আসছে, হ্যাঁ, দুটো সুইচ, একটা সকেট আছে, এই সুইচ এই সকেটের জন্য, আর এখান থেকে আসছে এই সুইচটা ধরো এখান থেকে গিয়ে এখানে একটা লোড আছে। তাহলে আমি আমার যদি নাম্বার অফ ওয়্যার আমার যদি ডিটেক্টর থাকে যে আমার এখানে লোড কত আছে, কত লোড আছে, লোড যদি বার করা থাকে যে লোড কত আছে, এই লোডের জন্য কটা তার দিতে হবে, হাউ মেনি ওয়্যার্স দিতে হবে, হাউ মেনি ওয়্যার, ধর আমি হিসাব করলাম আমার তিনটে তার দিতে হবে, চারটে তার দিতে হবে, ধরো আমি হিসাব করলাম দুটো ফেজ দিতে হবে, ধরে নিলাম যে একটা নিউট্রাল দিতে হবে আর একটা আর্থিং দিতে হবে। ফেজ নিউট্রালের সাইজ সেম হয়, সেম দেওয়া উচিত, ঠিক আছে, বলছে নিউট্রাল কিছুটা মোটা দেওয়া উচিত, যাই হোক। আর আর্থিং ওই 1 mm তারে হয়ে যায়, 1 mm এ হয়ে যায়। এখন এখানে আমার হিসাব করতে হবে লোড কত আছে, লোডের তলে ফল্ট কত হতে পারে, তার উপর ডিপেন্ড করে আমার কতগুলো ওয়্যারের সাইজ কত হতে হবে। ধরো আমার ওয়্যারের সাইজ হলো 3 mm, 3 mm স্কোয়ার, এই আমার বেরোলো। তাহলে আমার দুটো 3 mm স্কোয়ার, একটা একটা আর এটাও নিউট্রাল, আমি 3 mm স্কোয়ার দিলাম, তাহলে তিনটে মিলিয়ে 9 mm স্কোয়ার, এটা 10 mm স্কোয়ার, তাহলে 10 mm স্কোয়ার। তাহলে এখান থেকে যে কন্ডুইটটা আমার নামবে, এই যে কন্ডুইটটা নামবে, এই কন্ডুইটটা 10 mm স্কোয়ারের কন্ডুইট দিলে হবে। আর এখান থেকে যে কন্ডুইটটা দেবো সেটা সেখানে দেখা যাচ্ছে একটা তার যাচ্ছে, তাহলে এখানে আরো ছোট দিলে হবে, 4 mm স্কোয়ারের দিলে হবে। এখন কোনটা বাজারে পাওয়া যায়, বাজার থেকে তুমি কিনতে হবে, মার্কেটে কিনতে হবে। তো মার্কেটে যদি আমার যদি হয় 10 mm স্কোয়ার, এখন মার্কেটে দুটো স্ট্যান্ডার্ড পাওয়া যাচ্ছে, একটা ধরো 9 mm স্কোয়ার পাওয়া যাচ্ছে, আর একটা 10 mm স্কোয়ার পাওয়া যাচ্ছে। তাহলে আমি মার্কেটে 10 mm স্কোয়ারটা নিতে হবে। বোঝা গেল? হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার এখানে আসো সিলেকশন অফ, যদি ইন কেস অফ মোটর হয়, মোটরের ক্ষেত্রে সিলেকশন কিভাবে করবো। আমার লোড যদি হয় মোটর, বা আমার লোড যদি লোডের উপর ডিপেন্ড করে আমি কিভাবে সিলেকশন করবো। ধরো একটা বাড়িতে আমি কিভাবে লোড সিলেকশন করব। একটা বাড়িতে আমার কি আছে, একটা মোটর আছে, একটা 1 HP মোটর আছে, ঠিক আছে, একটা ফ্যান আছে, ফ্যানের মধ্যে কি থাকে, মোটর, একটা ওয়াশিং মেশিন আছে, তার ভিতর থাকে একটা মোটর, মেইন থাকে একটা মোটর, একটা টিভি আছে, টিভি নর্মাল,
আর কি থাকে, ধরো একটা লাইট, আর লাইট আছে 3টে, এলইডি লাইট আছে। 4 নম্বর 4টে আমার আর কিছু নেই না স্যার এই। এসি আছে, মোটর। আচ্ছা, ধরো একটা এসি আছে, এসির ভিতরে একটা মোটর থাকে, আর কিছু লাগবে না, একটা বাড়িতে এই থাকলেই তো হবে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, এখন মোটরে বলতো মোটর কখন সব থেকে বেশি হাইয়েস্ট কারেন্ট ড্র করে? শেষ না তোমার না, বলো দেখি। যখন স্টার্ট হয় মানে। ভেরি গুড, যাক আমার পড়ানো সার্থক হচ্ছে। স্টার্টিং কারেন্ট সবসময় হাই নেবে। এখন হাই। এই মোটরগুলো স্টার্টিং কারেন্ট দেখো, একমাত্র মোটর এমনই একটা লোড যা স্টার্টিং কারেন্ট আর রানিং কারেন্টের মধ্যে অনেকটা ডিফারেন্স থাকে। স্টার্টিং কারেন্ট আর রানিং কারেন্টের মধ্যে প্রায় অনেকটা ডিফারেন্স থাকে ইন কেস অফ মোটর। অন্যদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে স্টার্টিং কারেন্ট আর রানিং কারেন্টের ক্ষেত্রে সেরকম ডিফারেন্স থাকেই না, খুব কম ডিফারেন্স থাকে। কিন্তু মোটরের ক্ষেত্রে স্টার্টিং কারেন্ট রানিং কারেন্ট ডিফারেন্স থাকে। এখন ধরো পাম্পের যে মোটর, তার স্টার্টিং কারেন্ট ধরে নিলাম 2 অ্যাম্পিয়ার, রানিং কারেন্ট 1.5 অ্যাম্পিয়ার। ফ্যানের ক্ষেত্রে স্টার্টিং কারেন্ট ধরো 1 অ্যাম্পিয়ার, রানিং কারেন্ট ধরো 0.5 অ্যাম্পিয়ার। এটা স্টার্টিং কারেন্ট, এটা রানিং কারেন্ট। হ্যাঁ, এই ক্ষেত্রে ধরো এটাও ধরো 1 অ্যাম্পিয়ার, আর রানিং কারেন্ট ধরো 0.75 অ্যাম্পিয়ার। আর এসি ক্ষেত্রে ধরো স্টার্টিং কারেন্ট ধরো 3 অ্যাম্পিয়ার, আর রানিং কারেন্ট ধরো 2 অ্যাম্পিয়ার। ঠিক আছে, টিভির ক্ষেত্রে স্টার্টিং কারেন্টে কিছু নেই, রানিং কারেন্ট ধরে নিলাম হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার, আর এলইডি ক্ষেত্রে ধরে নিলাম 0.05 অ্যাম্পিয়ার। তাহলে আমার টোটাল লোড ক্যালকুলেশন, লোডের কত অ্যাম্পিয়ার কারেন্ট আছে, ধরো এরকম একটা গড় যদি থাকে তাহলে এখানে দেখতে হবে কার স্টার্টিং কারেন্ট সব থেকে হাই। কার হাই? এসি হাই, তাই তো। দেখো সব থেকে বেশি কার আছে? হ্যাঁ স্যার। এসির আছে। এসি এসি। এটা তাহলে 3 অ্যাম্পিয়ার প্লাস এর কি, এর রানিং কারেন্টটা নেবো 1.5 অ্যাম্পিয়ার প্লাস ফ্যানের 0.5 অ্যাম্পিয়ার প্লাস 0.75 অ্যাম্পিয়ার প্লাস 0.5 অ্যাম্পিয়ার প্লাস 0.05 অ্যাম্পিয়ার প্লাস 2 অ্যাম্পিয়ার। এটা 2 অ্যাম্পিয়ার হবে না, ওটা তো হয়ে যাবে। এই হচ্ছে টোটাল। যদি আমি অ্যাড করি তাহলে কত হচ্ছে 4.5, 5.75 আর 5.75, 6.12, এটা হচ্ছে 6.32, এর এত অ্যাম্পিয়ার। তাহলে এখানে রাখতে হবে এত অ্যাম্পিয়ার। তাহলে আমাকে 6 অ্যাম্পিয়ারের পরে যে রেটিং এর গুলো আছে সেগুলো আমার লেখাতে হবে। তার এর উপরে যা ফিউজ আছে, ফিউজ এমসিবি এগুলো লাগাতে হবে। কেন? এবার একটা কোশ্চেন আসতে পারে, স্যার সবকটা কি এট এ টাইম চলে? সবকটা এট টাইম না চললেও কোনো একদিন চলে যেতে পারে, কোনো একদিন তো চলতে হ্যাঁ পারে, স্যার। সেই দিনে প্রবলেম আসতে পারে। ঠিক আছে, সেটা মাথায় রেখে কিন্তু করতে হবে। আমি ওই যে একটা হিসাব করে আমি 6 অ্যাম্পিয়ার এমসিবি লাগিয়ে দিলাম, দেখবো ঠিক করে যাবে যেদিন সবটা একসাথে চলবে। ঠিক আছে, এইবার এখানে একটা টলারেন্স থাকে, টলারেন্সে ওই 1 অ্যাম্পিয়ার টলারেন্স এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, সেই ক্ষেত্রে তুমি এমসিবি কিন্তু যদি সবটা, যদি তুমি মনে করো যে সবটা তো আমার একসাথে চলবে না, বাড়িতে ওয়াশিং মেশিন, এসি, ফ্যান, ঠিক আছে, তারপর তোমার পাম্প সব একসাথে যদি নাও চলে, তুমি তখন 6 অ্যাম্পিয়ারে লাগিয়ে দিতে পারো, লাগিয়ে দিলেও হয়তো। সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি রেকমেন্ডেড থাকে এর থেকে হাই। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই রইল। এই হচ্ছে অল অ্যাবাউট রেসিডেন্সিয়াল বিল্ডিং ইলেকট্রিফিকেশন। এরপরে যা আছে সেটুকু একদম থিওরি আছে, তার মধ্যে খুব একটা কিছু বোঝানো নেই, নিজেরা দেখে নেবে যে কীভাবে ইনস্টল করা হচ্ছে, কোন পাইপ কীভাবে ফেলা হচ্ছে, কীভাবে ইয়ে করা হচ্ছে, ওগুলো জানাও নিজেরা, লিখতেও পারে। ঠিক আছে, যেই জায়গাগুলো কনফিউশন হতো সেগুলো আমি বলে দিলাম। ঠিক আছে, নেক্সট ঠিক ক্লাস, আছে স্যার। আমরা পরের সপ্তাহে বুধবার দিন বা বৃহস্পতিবার দিন করবো।